উপস্থিত সবাইকে আমার সকালবেলার উষ্ণ অভিনন্দন এবং ভবিষ্যৎ দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আমাকে বলা হয়েছিল যে মাইক্রোবস অ্যান্ড ডিজিজের উপর কিছু বলার জন্য। এটাই তো টপিক, তাই না? দেখো, মাইক্রোবস অ্যান্ড ডিজিজ এটা সম্পর্কে আমার বলার আর অপেক্ষা রাখে না, কারণ এবার যে একটা মহামারী হয়ে গেল সেটার পর আমরা বা এখনো চলছে, এই মহামারী আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মাইক্রোবস কত ক্ষতিকর হতে পারে। এবং একটা ভাইরাস সে ব্যাকটেরিয়ার চাইতেও ছোট। এই যে ভাইরাস সারা পৃথিবীতে যে একটা মহামারী তৈরি করে দিল, সারা পৃথিবীর সব কাজ স্তব্ধ করে দিয়েছিল, ইকোনমি স্তব্ধ হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আটকে গেছে, আমাদের গতিরুদ্ধ হয়ে গেছে, এটা মাইক্রোবসের কারণে। তো মাইক্রোবসের যেমন ভালো দিক আছে, মাইক্রোবসের খারাপ দিকও আছে। আমরা খারাপ দিকটা নিয়ে আলোচনা করি, খারাপ দিকটাই আমাদের চোখে বেশি ধরা পড়ে, ভালোটা আমরা খুব একটা দেখি না। তো তোমরা এবার সবাই শুরু থেকেই দেখেছো যে স্যানিটাইজেশনের কথা বলা হয়েছে। হোয়াট ইজ দ্য নিড অফ স্যানিটাইজেশন? আমরা কেন নিজেকে স্যানিটাইজ করব? আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছিল যে আমরা যখনই কোনো কিছু খাবো তখন আমরা যাতে আমাদের হাতটাকে ভালো করে ধুয়ে খেয়ে নিই। আমাদের হাত পরিষ্কার থাকতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে এবং খাবার পরেও হাত ধুতে হয়। আমরা যখনই টয়লেটে যাই, আমরা টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুই। কেন? এটার কারণটা হচ্ছে গিয়ে তুমি নিজেকে স্যানিটাইজ করবে, তুমি নিজেকে ডিজিজ থেকে বাঁচার জন্য মাইক্রোবস ফ্রি রাখবে। সুতরাং এই যে গত কয়েকটা মাসের অভিজ্ঞতা, প্রায় 1 বছরের অভিজ্ঞতা, সেটা আমাদেরকে বলে দিচ্ছে যে মাইক্রোবস আর ভেরি ডেঞ্জারাস। তো এই যে মাইক্রোবস কারা অণুজীব? ব্যাকটেরিয়া, এরা এককোষী। ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং উপকারী ব্যাকটেরিয়া আছে, এরা উভয়ই কিন্তু মাইক্রোবস। তো এর মধ্যে যারা ক্ষতিকর আছে তারা আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। ভাইরাস, ওটাও ক্ষতি করে আমাদের, ঠিক আছে? তেমনি কিছু ফানজাই আছে, ছত্রাক আছে, সেই ছত্রাকগুলো মাইক্রোবের আওতায় পড়ে এবং তারাও আমাদের অনেক ক্ষতি সাধন করে। তোমরা যেমন দেখেছো যে একটা ব্রেড যদি আমরা কয়েকটা দিন রেখে দিই, কয়েকদিন পরে দেখা যায় যে ব্রেডটা শক্ত হয়ে গেছে। ছোটবেলা থেকে পড়েছো যে ওটাতে ব্রেড মল্ড হয়। আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, আমাদের এখানে ল্যাবে আমরা ছাত্রদেরকে আমরা মাইক্রোবস যখন দেখাই, আমাদের এবারের সেমিস্টার 3rd সেমিস্টারের শুরুতে আমরা সেই মিউকর নিয়ে আমরা স্টাডি করতে শুরু করেছি। আবার দেখবে তুমি ইস্টের কথা, ইস্ট না হলে তুমি ব্রেড খেতে পারবে না। ইস্ট কি করে? ফার্মেন্টেশন করিয়ে দেয়, ওটা উপকারী, ঠিক আছে? তো এই যে মাইক্রোবস আছে, যেগুলো ডেঞ্জারাস মাইক্রোবস আছে, সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয়। এখন দেখো, তুমি যখনই অসুস্থ হবে তখন তুমি ডাক্তারের কাছে গেলে তোমাকে ডায়াগনোসিস করবে যে তোমার ডিজিজটা কীরকম। আমরা ডিজিজকে 2 রকমের ভাগ করি, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড নন ইনফেকশাস ডিজিজ। কোনগুলো? নন ইনফেকশাস, জেনেটিক ডিসঅর্ডার, যেগুলো আমাদের পিতৃমাতৃর কাছ থেকে আমরা যেটা জন্মসূত্রে যেটা আমরা অ্যাকুয়ার করি, সেগুলো হচ্ছে জেনেটিক্যাল ডিসঅর্ডার, ওগুলো ইনফেকশাস না। আমার যদি কোনো একটা জেনেটিক ডিসঅর্ডার থাকে, আমার পাশে বসা লোককে আমার কাছ থেকে সেই রোগটা ওর কাছে যাবে না। কিন্তু যখনই কোনো ইনফেকশাস ডিজিজ আমার কাছে হবে, তখন আমাকে কি করতে হয়? আমাকে ডিজিজটা থেকে নিজেকে যেমন বাঁচাতে হবে, তেমনি অন্যদেরকে সেই ডিজিজের আওতায় যাতে না পড়ে সেটা সম্পর্কে সচেতন থাকতে হবে। এই কারণেই বলা হয়েছিল যে আমরা এই কয়েকটা মাস আমরা কি করেছিলাম? মুখে মাস্ক ইউজ করেছিলাম। কেন? যাতে আমার ভেতরে যদি কোনো ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম থেকে থাকে, সেটা যাতে অন্য কারোর কাছে না যায়। এয়ারবর্ন মাইক্রোবসগুলো যাতে অন্যের কাছে না যায়, বা অন্যের কাছ থেকে কোনো এয়ারবর্ন মাইক্রোবস যাতে আমার শরীরে না ঢোকে। আবার মাইক্রোবস আছে ওয়াটারবর্ন, যেমন আমরা যে তোমরা যেটা করে থাকো, বললে তোমরা হয়তো কষ্ট পাবে, তোমরা ফুচকা খাও। কখনো কি ভেবেছো যে ফুচকাওয়ালা কি তোমাকে পরিষ্কার জলে দিচ্ছে? তোমাকে যে জলটা খাওয়ানো হয়, সেই জলটা কি স্টেরিলাইজ করা?
ও যে হাত দিয়ে তোমাকে দেয় সেই হাতটা, আসলে মানুষ কখনো না খেয়ে মরে না, অনাহারে মরেছে এমন লোকের সংখ্যা পৃথিবীতে নগণ্য। সে আগে মহামারী হয়ে গেছে সেগুলো অন্য কথা, বা দুর্ভিক্ষ ছিল সেটা অন্য কথা। দুর্ভিক্ষ ছাড়া, যুদ্ধ ছাড়া স্বাভাবিক অবস্থায় মানুষ কখনো না খেয়ে মরে না, মানুষ মরে খেয়ে খেয়ে। আমরা যখন আমাদের এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণে রাখতে পারি না, তখন আমরা কি করি? আমরা বিভিন্ন মাইক্রোবসের আক্রমণে আক্রান্ত হই। তুমি ভাবো যে তুমি যখন সকালবেলা কলেজের উদ্দেশ্যে এলে, সারাটা দিন তুমি কলেজে কাটালে বা বন্ধু বান্ধবদের সঙ্গে কাটিয়ে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা তুমি বাড়িতে যাবে। তোমার বাড়িতে এখন যে তোমাদের বয়স, তোমার বাড়িতে তোমাদের মা বাবার বয়স নিশ্চয়ই 50-এর ছুঁই ছুঁই, বা বাড়িতে দাদু দিদা আছে ওদের বয়স 70-এর কাছাকাছি। তো আমাদের বয়সটা যখন, আমরা যখন 40 পেরিয়ে যাই, আমাদের ইমিউনো সিস্টেমটা দুর্বল হতে থাকে। তো এখন যদি আমার বাড়িতে যদি আমার ছেলে যদি বাহির থেকে যদি মাইক্রোবস নিয়ে বাড়িতে গিয়ে ঢোকে, ওর কিছু হবে না, বিকজ তার ইমিউনো সিস্টেমটা অনেক স্ট্রং, সে অনেক শক্তিশালী, তার শরীরের সেলগুলো অনেক বেশি সতেজ। তুলনামূলকভাবে আমার সেলগুলো দুর্বল, আর আমার মা বাবার সেলগুলো প্রায় নষ্ট হবার পথে। সেই সময় যদি মাইক্রোবস ঢুকে যায়, আমাদের বডির সেলগুলো, আমার বডির অর্গানগুলো ডিস্ট্রাকশন করার জন্য বেশি সময় লাগবে না, আমাদের মৃত্যুটা ত্বরান্বিত হয়ে যাবে। তো আমরা তো সবাই আমাদের মা বাবাকে ভালোবাসি, আমরা সবাই আমাদের দাদু দিদাকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি। তো আমরা কখনোই চাইবো না যে আমার কারণে, তোমার কারণে আমার বা তোমার মা বাবা দাদু দিদা যাতে কোনো রোগের আক্রমণে পড়ে না। সেজন্য তুমি যখনই কলেজ থেকে যাবে, সতর্ক থাকবে যাতে তোমার কারণে যাতে তোমার ঘরের ভেতরে কোনো মাইক্রোবস না ঢুকে। কারণ কার কাছে কি রোগ আছে, কার কাছে কি জীবাণু আছে, কোথায় কোন মাইক্রোব আছে আমরা জানি না। উই আর দ্য ক্যারিয়ার। আমরা ওই মাইক্রোবস গুলোকে ক্যারি করে আমাদের বাড়িতে নিয়ে যাই। আগে আমাদের মণিপুরি বাড়িগুলোতে কি করা হতো জানো? বলা হতো যে বাজার থেকে গেলে পরে বাইরের কাপড় বাড়ির বাইরে ছেড়ে চান করে ঘরে ঢুকতে হবে, না হলে আমাদেরকে ঘরে ঢুকতে দেয়া হতো না। আমরা ছোটবেলায় দেখেছি সেটা। সময় বদলে গেছে, আমরা বলেছি যে ওটা কুসংস্কার। বলতো কি যে বাইরে তুমি গেছো, অন্য জাতের লোকদের ছুঁয়ে এসছো, তোমাকে চান করে ঘরে ঢুকতে হবে। তো আমরা সেটাকে কুসংস্কার বলেছি। হ্যাঁ, সে কথা বললে কুসংস্কার, কিন্তু ওটা যদি ডিজিজের সঙ্গে দেখানো হয় তখন দেখা যাবে এটা কুসংস্কার না। এখানে বিভিন্ন ধর্মের ছেলে মেয়েরা আছো, দেখবে একটা জিনিস, আমাদেরকে যখন কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা যায় না, তখন আমাদেরকে ধর্মীয় অনুশাসন দিয়ে কন্ট্রোল করা হয়। আমরা আর কিছুকে ভয় করি বা না করি, আমরা সবচেয়ে বেশি ভয় করি কিন্তু আমাদের নিজের ধর্মকে। আমরা আমাদের ধর্মীয় অনুশাসনকে পালন করার চেষ্টা করি। তখন তোমাকে ভয় দেখাবে ধর্মীয় অনুশাসন দিয়ে। আসলে ধর্মীয় অনুশাসনের প্রত্যেকটা অনুশাসন বিজ্ঞান ভিত্তিক, এবং অধিকাংশ অনুশাসন আছে মাইক্রোবস থেকে নিজেকে এবং ফ্যামিলি মেম্বারকে বাঁচিয়ে রাখার জন্য। ঠিক আছে, যেমন ইসলাম ধর্মের যারা ছেলে মেয়ে আছে, তোমরা জানো যে প্রার্থনা করতে যাওয়ার আগে হাতটা ধুতে হয়, যেটাকে বলা হয় হজু করা, তাই না? হজু করতে হয়, হাত ধুতে হবে, পা ধুতে হবে, কান টান ধুয়ে, মুখ টুক ধুয়ে নিজেকে পরিষ্কার করে তারপর আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করতে যাব। কেন জানো সেটা? সেটার প্রধান কারণ হচ্ছে আমি যখন প্রার্থনা করব মসজিদে বসে, আমার পাশে আরো কয়েকজন বসবেন, ওরাও প্রার্থনা করবেন। আমি নিজেকে শুদ্ধ করে গেলে তবেই তো আমার কাছ থেকে অশুদ্ধ জিনিসগুলো ওদের কাছে যাবে না।
যখনই কোনো জায়গায় একটা অ্যাসেম্বল হয়, একটা জমায়েত হয়, তখন নিজেদেরকে শুদ্ধ করে যেতে হয়। এটা আমাদের ধর্মীয় অনুশাসন শিখিয়েছে, যেটা সবচেয়ে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে ইসলাম ধর্ম। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা অনুশাসন আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, তখনই আমরা বুঝবো যে সেগুলো বিজ্ঞান ভিত্তিক। আমাদের দেখো অনেক কিছু খাওয়া দাওয়ার উপর বিধিনিষেধ আছে, আছে তো? কেন? যেমন দেখবে যে ইসলাম ধর্মে বলা হয় যে একটা পশু আছে, ওটার মাংস খাওয়াটা গুনাহ। কেন গুনাহ জানো? আমি সেদিন শুনছিলাম যে এক ভদ্রলোক গর্ব করে বলছেন যে আমার ছেলে তো ওই মাংসটা না খেলে ওর হয় না, আমাকে বাজারে গেলে ওই মাংসটা কিনতেই হবে। আরে বাবা, তুমি যে তোমার বাচ্চাটাকে খাওয়াচ্ছ, তুমি জানো যে তোমার বাচ্চার গালের মধ্যে গোল গোল রিং হয়েছে? সে বললো হ্যাঁ হয়েছে। তোমার ছেলের পেটটা বড় হয়ে গেছে, হাত ছোট হয়ে গেছে? বললো হ্যাঁ হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে আপনি না দেখে কি করে বললেন? আমি বললাম যে বাবা, তোমার ছেলের শরীরের মাংসের মধ্যে কৃমি হয়ে গেছে, টেপওয়ার্ম হয়ে গেছে, টিনিয়া সোলিয়াম হয়ে গেছে। কারণ তুমি তোমার বাচ্চাটাকে যে মাংসটা দিচ্ছ সেটা তুমি এমনভাবে তুই রান্না করছো যে রান্নাতে কোনো সময় সেই কৃমিটা মারা যায় না। জানো কি সেটা? না, আমি তো জানি না। আমি বললাম তুমি কি প্রেশার কুকারে সিদ্ধ দাও? না, আমি তো এমনিতেই রান্না করি। আমি বললাম যে ওটাতে যে পয়েন্টটা যেটা থাকে, ওটাতে যে মাইক্রোবটা থাকে, টিনিয়া সোলিয়ামটা থাকে, মাইক্রোবস না, ওটা বড় টিনিয়া সোলিয়ামটা যে থাকে, আমরা যেটাকে বলি ফিতা কৃমি, সেটা যে থাকে, সেটা তোমার ছেলের পেটের মধ্যে জমে গেছে এবং ওটা থেকে বাচ্চা জন্মাচ্ছে। এবং সেই কারণে তার সাইনগুলো এসে গেছে যে তোমার ছেলের গালের মধ্যে গোল গোল রিং হয়েছে এবং পেটটা বড় হচ্ছে, হাতগুলো শুকোবে। তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও। These are the effects of some food habits. ঠিক আছে? তেমনি হিন্দু ধর্মে বলা হয় যে অমুক জিনিসটা খেয়েও না, কারণ ওটার মধ্যেও দেখা যায় যে ওটার মধ্যে একটা কিন্তু কৃমি থাকে। আসলে সেই কৃমি থেকে বাঁচানোর জন্য আমাদেরকে এই অনুশাসনটা দেয়া হয়েছে। আমি এই আলোচনা করতে গিয়ে ধর্মের কথা বললাম বলে মাইন্ড করবে না, এটা আমাদেরকে রক্ষা করার জন্য এই অনুশাসনগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু প্রসঙ্গ দিকে বদলাচ্ছি। তোমরা জানো যে ডিজিজ হলে পরে ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার আমাদেরকে ওষুধ দেয়। মনে করো একটা ছেলের জ্বর হয়েছে, তুমি জানো যে জ্বর হলে ডাক্তার তোমাকে একটা প্যারাসিটামল দেবে। প্যারাসিটামলটা তোমার পেটের মধ্যে গ্যাস তৈরি করবে, সেজন্য একটা গ্যাসের ওষুধ দেবে। তুমি তো বলবে যে আমি ডাক্তারের কাছে আমি না গেলেও পারি, আমি নিজেই প্রেসক্রাইব করতে পারি। ভালো কথা, তুমি নিজে প্রেসক্রাইব করতে পারো, কিন্তু ওটা করবে না, ডাক্তারের কাছে যাবে। কারণ ডাক্তার তোমাকে আরো একটা ওষুধ দেবে, সেটা জানো কিনা জানি না। যখনই তুমি অ্যান্টিবায়োটিক্স খাবে, ডাক্তার তোমাকে প্রোবায়োটিক্স দেবে। এবার বলবে যে প্রোবায়োটিক্স কি? আমি প্রোবায়োটিক্সের কথাটা অন্যভাবে ঘুরিয়ে বলছি। আমাদেরকে বলা হয় যে তোমার পেটের অসুখ হলে ওষুধ খেলে পরে তুমি যখন ভালো হবে তখন তুমি দুপুরবেলা দই খেও, বলা হয় তো। কজন দই খাও দেখি তো? হ্যাঁ, দই খেলে কি হয় জানো? দইয়ের মধ্যে কি থাকে? যারা বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে আমরা একটা প্র্যাকটিক্যাল করাই থার্ড সেমে, স্টাডি অফ মাইক্রোবস ইন কার্ড স্যাম্পল। দইয়ের মধ্যে যে মাইক্রোবসটা আছে ওটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে বের করে দেখাই। ল্যাক্টোব্যাসিলাস নামে একটা ব্যাকটেরিয়া আছে, ওটার কারণে দুধ দইয়ে পরিণত হয়। দই তৈরি করতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস। আমরা যদি দইয়ের মাইক্রোবসটা স্টাডি করতে যাই, আমরা দেখি যে মাইক্রোস্কোপের নিচে শুধুমাত্র ল্যাক্টোব্যাসিলাস থাকে না, ওটার মধ্যে লিউকোনোস্টক থাকে, কিছু কক্কাস থাকে, ইস্ট থাকে এবং অবশ্যই ল্যাক্টোব্যাসিলাস আছে। তো কেন তোমাকে দই খেতে বলা হয়? কারণ দই হচ্ছে কি একটা প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স মিন্স দইয়ের মধ্যে যে মাইক্রোবস গুলো আছে, দোজ মাইক্রোবস আর গুড ফর ইউর হেলথ। তোমার যে ইন্টেস্টাইনটা আছে, তোমার যে অন্ত্র আছে, তোমার যে ফুড পাইপ আছে, তোমার ফুড পাইপের ভেতরে অনেকগুলো মাইক্রোবস আছে, অনেক মাইক্রোবস আছে। দোজ মাইক্রোবস আর বেনিফিশিয়াল ফর ইউ। ওই মাইক্রোবগুলো তোমার জন্য খুবই বেশি দরকারি। আমরা যখন
অ্যান্টিবায়োটিক খাই, যখন কোনো রোগ হলে ডাক্তার ওই রোগের কজিং অর্গানিজমটাকে মারার জন্য যখন অ্যান্টিবায়োটিক দেয়, তখন কি হয়, তখন আমাদের শরীরের মধ্যে যে থাকা গুড মাইক্রোবসগুলো, ভালো মাইক্রোবসগুলোরও কিন্তু মৃত্যু হয়ে যায়। এই কারণে দেখবে যে কোনো রোগে আক্রান্ত হবার পর, ওষুধ খাওয়ার পর রোগী যখন সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে রোগীকে তুমি জিজ্ঞেস করবে আপনি কি কি খান, ও বলবে যে আমার খাওয়াতে অরুচি আছে। কারণ কি, তার শরীরের ভেতরে যখন আমরা ফুড পাইপের ভেতরে খাবারটাকে ঢুকাই, সেই খাবারের ডিগ্রেডেশন হতে সময় নেয়, কারণ তার কাছে যে দরকারি গুড মাইক্রোবসগুলো নেই। এই জন্য ডাক্তাররা কি করে প্রোবায়োটিক্স দেয়। আগে দিত, বলতো যে দই খাবে, মাঠা খাবে, এখন ট্যাবলেট ফর্মে আছে প্রোবায়োটিক্স, লিকুইড ফর্মে আছে প্রোবায়োটিক্স। whenever we will consume any antibiotic, যখনই তুমি কোনো অ্যান্টিবায়োটিক খাবে, তারপরে তোমাকে কিন্তু প্রোবায়োটিক্স খেতে হবে। তাহলে কি হয়, তোমার মধ্যে ওই প্রোবায়োটিক্সের মধ্যে কি থাকে, গুড মাইক্রোবসগুলোর ফর্ম দেওয়া থাকে, যেটা তোমার শরীরে গেলে পরে সে তাড়াতাড়ি করে তাদের সংখ্যা বৃদ্ধি করবে এবং তোমাকে তোমার ইন্টেস্টাইনটাকে সাপোর্ট করবে, ফুড ম্যাটেরিয়ালকে ডাইজেস্ট করতে হেল্প করার জন্য। মনে রাখবে, গপাগপ অ্যান্টিবায়োটিক খাবে না। অ্যান্টিবায়োটিক খেলে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে প্রোবায়োটিক্স খাবে। আর আরেকটা জিনিস মনে রাখবে যে এনএসএস করেও তোমাদেরকে বলা হয় যে এই কি বলা হয়, হেলথ সম্পর্কে কনসাস করা হয়। হ্যাঁ, তো তোমাদেরকে দেয়া হয় যে জ্বরের জন্য দেয়া হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া হয়, তোমাদের কিটের মধ্যে থাকে। তারপর তোমাদের কিটের মধ্যে থাকে পেইন কিলারও থাকে, ওগুলো থাকে তো থাকে। 8 ঘন্টার ভেতরে কখনো 2 ডোজ প্যারাসিটামল নেবে না। কারো যদি জ্বর হয়, 1 ডোজ প্যারাসিটামল নেয়ার পরে তুমি মিনিমাম 8 ঘন্টা অপেক্ষা করবে। এই কারণে বলা হয় যে 8 আওয়ার্স ওষুধ দেওয়া হয়, কারণ যদি তুমি 8 ঘন্টার ভেতরে যদি ওষুধটা খাও, ইট উইল ইফেক্ট ইউর লিভার অ্যান্ড কিডনি। আমার এক বন্ধু ব্যক্তির ভাই আসামের নগাঁওতে বাড়ি, ইঞ্জিনিয়ার ছিল, তার শরীরের মধ্যে ফোড়া বেরোতো। ও নিজে নিজে ডাক্তারি করতে গেছে, আলটিমেটলি সে কি করেছে, কারোর সাজেশন নিয়ে অ্যান্টিবায়োটিক খেয়েছিল, রোগ থেকে নিষ্কৃতি পেয়েছে, কিন্তু কিছুদিন পরে দেখা গেল তার অন্য সিমটম, তার পেচ্ছাপে গন্ডগোল হচ্ছে। গড ইন্টারন্যাশনালে গেল, ওখানটায় গিয়ে নেফ্রোলজিস্টকে দেখালো, নেফ্রোলজিস্টকে দেখানোর পরে দেখা গেল যে বলা হলো যে তোমার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে। তুমি কি এই জিনিস কনজিউম করো? নো, নেভার, আই নেভার কনজিউম দোজ ফুড সাবস্টেন্সেস। তুমি কোনো স্ট্রং অ্যান্টিবায়োটিক নিয়েছিলে? তখন বললো হ্যাঁ। অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে তুমি জল খেয়েছো মিনিমাম 5 লিটার? না, খাইনি। তোমার কিডনি গেছে। এই কারণে যখনই তুমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাবে, অ্যামক্সিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা খুব বেশি খাই, সর্দি কাশি হলে অ্যামক্সিসিলিন খেয়ে নিই, তারপর পেট খারাপ হলে নরফ্লক্স খাই, আমরা খাই। তো তোমাকে বলবে যে পেট খারাপ হয়েছে, ওটু খেয়ে নাও, খুব ভালো, ওটু খাও, তাড়াতাড়ি তোমার পেটের অসুখ কমবে। কিন্তু তারপর ইউ শুড কনজিউম অর ইউ শুড টেক মিনিমাম 3.5 লিটার ওয়াটার পার ডে। কারণ আমরা যখন ওষুধটা খাই, ওষুধের সামান্য একটা অংশ আমাদের কাজে লাগে, বাকিটা কিন্তু ফ্লাশ আউট করতে লাগে। এখন এটা যদি ফ্লাশ আউট না হয়, তোমার শরীরের মধ্যে, তোমার ব্লাডের মধ্যে ঘুরতে থাকে, তাহলে সেটা কি করবে, তোমার কিডনিতে ইফেক্ট করবে এবং কিডনি নষ্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম নেফ্রো ডিজিজ হয় ওষুধ থেকে, কিডনিতে স্টোন হয় ওষুধ থেকে, কিডনিতে স্টোন হয় জল খাওয়া কম থেকে। তারপর আবার দেখবে যে অনেকের গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, বলবে যে তোমাকে ডিওডোরেন্ট ইউজ করো। নেভার, ইউ শুড নেভার ইউজ ডিওডোরেন্ট, ওটাতে যাবে না। ইউ শুড কনজিউম ওয়াটার। ওয়াটার থেরাপি ইজ দ্য বেস্ট থেরাপি। তুমি জল বেশি বেশি করে খাও আর ফ্লাশ আউট করে দাও। তুমি যদি পেচ্ছাপ করে যদি শরীর থেকে টক্সিক নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলো বডি থেকে বের করে দাও, তাহলে দেখবে যে তোমার শরীরে ঘাম কম বেরোবে। এবং যদিও কোনো কারণে ঘাম বেরোয়, ঘামের মধ্যে কোনো বন্ধ করবে না। আমরা যখনই জল কম খাবো, আমাদের শরীরে কি হয়, বডি চাইবে যে টক্সিক সাবস্টেন্সগুলোকে বডি থেকে এলিমিনেট করে দেওয়া।
এক্সক্রিট করে দেওয়া। আমাদের এক্সক্রিট করার সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে ইউরিনারি সিস্টেম দিয়ে, আর একটা হচ্ছে কি আমাদের সোয়েট গ্ল্যান্ড দিয়ে। দেখবে যে আমাদের শরীরে থেকে ঘাম বের হয়, এবং ঘাম যখনই বের হয়, ইউরিয়া বের হয় তখন ইন দ্য ফর্ম অফ সোয়েট। যাবার পরে কিছু সময় পরে কি হয়, ওই জায়গাগুলো, বিশেষ করে তোমার যে আর্মপিট, বগলের নিচেরটা, ওই জায়গাটা, দ্যাট পোর্শন উইল বি অ্যাটাকড বাই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। দেন ইউরিয়া উইল বি কনভার্টেড ইনটু অ্যামোনিয়া। অ্যামোনিয়া যখনই হবে তখন একটা ঝাঁঝালো গন্ধ হয়, ওটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। তোমার শরীরে যে ইউরিয়া বেরোবে ইন দ্য ফর্ম অফ সোয়েট, দ্যাট সোয়েট উইল বি কনভার্টেড ইনটু অ্যামোনিয়া। তখনই তোমার কাছ থেকে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ বেরোবে। তুমি তখন হাঁটবার সময় এইরকম করে হাঁটবে, হাত তুলতে পারবে না, কারণ তুমি জানো তুমি হাত তুলে দুজন অজ্ঞান হয়ে যাবে। তো সেটা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে জল খাবে বেশি করে। এবার আরেকটা বলে দিই যে আমাদের শরীরে ক লিটার রক্ত আছে জানো? 5 লিটার রক্ত আছে। এই 5 লিটার রক্ত 24 ঘন্টায় আমাদের শরীরে 36 টাইম সার্কুলেট করে, সাইক্লিক ওয়েতে সারা শরীরের মধ্যে 36 বার ঘোরাঘুরি করে ওই ব্লাড। তাহলে 36 ইন্টু তোমার কত লিটার? 5 লিটার। 5 ইন্টু 36 কত হলো? 180 লিটার। তোমার কিডনি পার ডে 180 লিটার ব্লাডকে সাফা করে। 180 লিটার সাফা করার পর ইউরিন ফর্ম হয় 1.5 লিটার। তাহলে 24 ঘন্টাতে 1.5 লিটার ইউরিন ফর্ম হয়। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাটলিস্ট 1.5 লিটার জল তো খেতেই হবে ইউরিন তৈরি করার জন্য। এবার তুমি জানো যে তোমার বডির প্রত্যেকটা সেল ওর নিজের জলের প্রয়োজন হয়। এবার বডির যে সিস্টেমটা চালু করতে হবে, সেই সিস্টেমটা চালু রাখতে হবে। সেই সিস্টেম চালু রাখার জন্য তোমাকে কি করতে হবে? এক্সেস অ্যামাউন্ট অফ জল খেতে হবে। তাহলে 1.5 লিটার থেকে বেশি খেতে হবে। কত খেতে হবে? আরো 1.5 লিটার খেতে হবে। ওই 1.5 লিটার তোমার বডির জন্য। তাহলে কত হলো? 3 লিটার। তুমি মিনিমাম 3 লিটার জল খাবে। তাই বলে তুমি ঘুম থেকে উঠেই 3 লিটার খেও না। ওটা হলে এবার তোমার কি হবে? একসঙ্গে জল যদি খাও তাহলে তোমার কিডনির উপর প্রেশার পড়বে। বেটার সকাল থেকে তুমি একটা কাজ করো, যত সময় তুমি কলেজে আসনি তার আগ পর্যন্ত তুমি 5 ঘন্টা 2 গ্লাস করে জল খাও। সকালে 6টার সময় তুমি ঘুম থেকে উঠে খেলে 2 গ্লাস, 7টার সময় 2 গ্লাস, 8টার সময় 2 গ্লাস, 9টার সময় 2 গ্লাস, 10টার সময় 2 গ্লাস। ক গ্লাস খেলে? 10 গ্লাস খেলে তো 2.5 লিটার জল হয়ে গেছে তোমার। এবার কলেজে আসার পরে যদি পারো তাহলে জল খেও, না হলে বাড়িতে গেলে পরে আবার খেয়ে নাও, 1 ঘন্টার পর পর খাও। দেখবে যে তোমার জলের হিসাব ঠিক আছে, তোমার শরীর সুস্থ থাকবে, তোমার সেলগুলো সুন্দর হবে, তোমার স্কিন গ্লো করতে থাকবে। তোমরা সবাই চাও যে আমার স্কিনটা যদি একটু গ্লো করে তাহলে আমাকে খুব সুন্দর দেখাবে। সবাই আমরা সেটা চাই। আমরা সবাই নিজেকে সুন্দর, কেউ যদি বলে যে তোমাকে সুন্দর লাগছে, বাবা আমি বাড়িতে গিয়ে আয়না দেখবো। আর যদি বলে যে স্যার আজকে তো আপনাকে বিমর্ষ লাগছে, আপনার চেহারাটা কিরকম, আমার মনটা খারাপ হয়ে যাবে। এই কারণে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখলেও বলবে না যে আপনাকে তো দেখতে কিরকম লাগে, ওটা বলবে না, ওকে বলবে যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। জল খাবে ভালো করে, ওয়াটার থেরাপি করবে। ওয়াটার থেরাপি ইজ দ্য বেস্ট থেরাপি টু কিওর ইয়োরসেলফ ফ্রম দ্য ডিজিজেস। এবার বলি যে একটা ছোট বাচ্চা আর একজন বয়স্ক মানুষের মধ্যে ইমিউনো সিস্টেমের ডিফারেন্সটা কোন জায়গাতে? আমাদের বুকের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, ওটার নাম হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। 13 বছর বয়সের পর থেকে থাইমাস গ্ল্যান্ডটা ছোট হতে থাকে, এবং বৃদ্ধ বয়সে থাইমাস গ্ল্যান্ড থাকে না। And what is the importance of that thymus gland? থাইমাস গ্ল্যান্ডের ইম্পর্টেন্স হচ্ছে কি আমাদের বডিতে লিম্ফোসাইট তৈরি হয়, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। জানো সেগুলো কি? আমাদের শরীরে রেড ব্লাড সেল আছে, ওই মেয়েটা ঘুরছে, আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেটস আছে। ডাব্লিউবিসি কে আমরা বলি যে ওটা 2 রকমের হয়। বি লিম্ফোসাইট, আমাদের মনোসাইট আছে এবং লিম্ফোসাইট আছে। লিম্ফোসাইট 2 রকমের, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। মানে কি?
লিম্ফোসাইটের জন্মের পরে যে লিম্ফোসাইটগুলো হাড়ের মজ্জাতে বড় হয় ওগুলোকে বলা হয় বি লিম্ফোসাইট, এবং যে লিম্ফোসাইটগুলো বড় হবে তোমার থাইমাস গ্ল্যান্ডে ওগুলোকে বলা হবে টি লিম্ফোসাইট। বুঝলে? এখন লিম্ফোসাইটের জন্ম হবে হাড়ের মজ্জাতে। মুরগের মাংস খেয়েছে তো, হাড় খেয়েছে তো, হাড়কে চিবানোর পরে দেখবে হাড়ের ভেতর থেকে কালো একটা কিছু বের হয়, খুব স্বাদ লাগে না? ওটা হচ্ছে বোন মেরো। এই বোন মেরোতে, আমাদের বোন মেরো তো লং বোনগুলোর বোন মেরোতে কিন্তু বি লিম্ফোসাইটের জন্ম হয়। কিছু বি লিম্ফোসাইট ওই জায়গাতে ম্যাচিওর হয়, আর কিছু বি লিম্ফোসাইট ওখান থেকে বেরিয়ে এসে থাইমাস গ্ল্যান্ডে ম্যাচিওর হয়। এইবার বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এরা দুই দল মিলেই তোমার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে। তো একটা ছোট বাচ্চা তার বি লিম্ফোসাইটও আছে, টি লিম্ফোসাইটও আছে, আর একজন বুড়ো মানুষ দাদু ওনার শুধুমাত্র বি লিম্ফোসাইট আছে, ওনার টি লিম্ফোসাইট নেই, কারণ ওনার থাইমাস গ্ল্যান্ডটা নেই। এই কারণে একটা ছোট বাচ্চার ইমিউনো সিস্টেমটা খুব স্ট্রং হয়, আর একজন বয়স্ক মানুষের ইমিউনো সিস্টেমটা দুর্বল হয়। আমাদের থাইমাস গ্ল্যান্ড এখন শেষ হতে চলেছে। এই কারণে আমাদের শরীরে কোনো মাইক্রোবস ঢুকলে পরে আমাদের বডির ডিফেন্স সিস্টেম ওই মাইক্রোবসের সঙ্গে ফাইট করতে কষ্ট পায়, ডিউ টু দ্য ল্যাক অফ টি লিম্ফোসাইট। এই কারণে আমি বা একজন বয়স্ক মানুষ যদি ছোট বাচ্চার সঙ্গে যদি সকালবেলা উঠোনে বসে যদি কাদায় লুটুপুটি খায়, সন্ধ্যাবেলা দেখবে যে বাচ্চাটা হাসছে, তার মা যখন তাকে আদর করছে, চান করাচ্ছে, কিছু করছে, বাচ্চাটা কিছু হচ্ছে না, কিন্তু আমাকে সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে যেতে হবে আর এক জায়গায়। জানো কোন জায়গায়? শ্মশানে যেতে হবে। কারণ মাই বডি ওয়াজ অ্যাটাকড বাই মাইক্রোবস, এবং আমার বডিতে ডিফেন্স মেকানিজমটা না থাকায় আমি অসুস্থ হয়ে গেছি। ক্লিয়ার হয়েছে? আজকে আমাকে এখানে আলোচনা করতে দেওয়ার জন্য তোমরা যে সুযোগটা করে দিলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে এনএসএস কর্তৃপক্ষ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা আজকে এক সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠানটা পালন করতে চলেছো, আজকে চতুর্থ দিন, গত 3 দিন ধরে তোমরা করেছো সুন্দরভাবে। মানসিক চাপ যদি না থাকে তাহলে তুমি ফ্রি হয়ে গেছে। কখনো মিথ্যা কথা বলবে না। একটা মিথ্যা কথা বললে ওটাকে ঢাকার জন্য আর 100টা মিথ্যা কথা আসে, এবং সেই মিথ্যাগুলোকে বাঁচানোর জন্য, ঢাকার জন্য, চাপা দেওয়ার জন্য তোমাকে বারবার ভাবতে হবে, এবং সাফার এগেন হাইপারটেনশন। তো শেষবার বলে যাচ্ছি, জল খাবে, নিজেকে ফ্লাশ আউট করবে, টক্সিক সাবস্টেন্সগুলো বের করে দেবে, বাইরের বাজে খাবার খাবে না, জাঙ্ক ফুড খাবে না, হ্যাঁ, ফাস্ট ফুড খাবে না, বাড়িতে রান্না করে খাও, টাকাও বাঁচবে, শরীরটাও বাঁচবে, এবং ভবিষ্যতের জন্য মা বাবার টাকা বা তোমার নিজের টাকাটাও জমা থাকবে। কেউ কখনো দেখেছো আমাকে কোনোদিন কোনো চা স্টলে দাঁড়িয়ে বসে চা খেতে? কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে যে স্যার অমুক জায়গায় দাঁড়িয়ে পান খেয়েছেন? কেউ পারবে না। কেউ বলতে পারবে না স্যার অমুক জায়গায় দাঁড়িয়ে সিগারেট খেয়েছেন? না। কারণ শিক্ষকতা এমন একটা কাজ, যে কাজটা করতে গেলে নিজেকে আগে সৎ রাখতে লাগে, পরিষ্কার রাখতে লাগে। তো আমি যেদিন এই চাকরিতে জয়েন করেছি, 97-এ জয়েন করেছিলাম, আজকে কত বছর হলো? 24 বছর। এই 24 বছর ধরে আমি নিজেকে সংযত করে রেখেছি। আশা করি আমি জীবনের শেষ দিন পর্যন্ত এইগুলো পালন করতে পারবো, না হলে আমি কাউকে বলতে পারবো না অমুক জিনিসটা খারাপ। আমি পান খেয়ে গিয়ে বলবো যে পান খেও না, আমি সিগারেটে দম দিয়ে বলবো যে সিগারেট খাওয়া খারাপ না। আগে নিজেকে ওগুলো আচরণ করতে হবে, তারপর ওগুলো বলতে হয়। আমি আশা করি তোমরাও যারা এনএসএস করো, তোমাদের সেবা প্রবৃত্তি আছে, তোমরা ডিসিপ্লিন লাইফ কীভাবে পালন করতে হয় সেটা সম্পর্কে তোমাদেরকে এনএসএস বলে দেয়। তোমাকে এনএসএস বলে দেয় যে মানুষকে কীভাবে সেবা করতে হয়। মানুষকে সেবা করতে গেলে, মানুষকে সাহায্য করতে গেলে নিজেকে শুদ্ধ রাখতে হয়।